এই যে মব কিলিং, একজনকে বললেই হলো, সে আওয়ামী লীগের সাপোর্টার হোক না হোক, আপনি বলবেন তাকে পিটিয়ে মারার অধিকার ইউনূস প্রতিষ্ঠা করেছে বাংলাদেশে। ইউনূসকে গলায় ধাক্কা দিয়ে এই সরকারের, সেটা এমনি সরবে না, তাকে গলা ধাক্কা দিতে হবে। ইউনূস সরকারের নেতৃত্বে যে মৌলবাদী, সন্ত্রাসী, মুক্তিযুদ্ধ বিরোধী, বাংলাদেশ বিরোধী যে শাসন চলছে, এটা ভারত চেঞ্জ করবে এবং সেখানে আমেরিকা সমর্থন পাবে, এমনকি ভারতের রাশিয়ার সমর্থন পাবে, অন্যান্য দেশের। কারণে আমেরিকা এখন স্টিল ডেমোক্রেটিক ওয়ার্ল্ডের লিডার। ভিতরে ভিতরে যাই থাক না কেন, আলটিমেটলি সে মিডল ইস্ট পলিসি বলেন, ইউক্রেনের পলিসি বলেন, আমেরিকার নেতৃত্বে ইউরোপিয়ান কান্ট্রিগুলো পিছনে চলেই আসবে। ইউনূস সরকার এবং তার আলবদর রাজাকার এবং হিজবুত তাহরির লোকেরা, তারা যে দেশটার যে ক্ষতি করেছে, দেশটাকে 50 বছর পিছিয়ে দিয়েছে, এগুলো দেশদ্রোহী অপরাধ, এগুলো ট্রিজন। এদের বিচার বাংলার মাটিতে হতে হবে এবং এর বিচারের রায় বা ফল হলো মৃত্যুদণ্ড। এই যে তুলসী গাবার্ড, উনি ইন্ডিয়া সফরে আছেন এবং আজ অলরেডি গতকাল হয়ে গেছে, গতকাল তিনি কিছুটা একটা ইন্টারভিউতে বিভিন্ন কথা বলেছেন যে বাংলাদেশের জঙ্গিদের উত্থান, এই ব্যাপারে যে তাদের সরকারের খুবই কঠোর অবস্থান এবং এটির বিরুদ্ধে যে তাদের অবস্থান, সেটি কিন্তু তিনি বলেছেন। আপনার কাছে কি খবর আছে এবং তুলসী গাবার্ড সম্পর্কে বা কি হচ্ছে ইন্ডিয়া সফরটা, এটা যদি আপনি একটু বলেন। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ বাংলাদেশে এখন যা ঘটছে, এক কথায় বলতে গেলে সন্ত্রাসীদের একটা রাজত্ব চলছে। রেজিম চেঞ্জের নামে এরা প্রথম দিকে মানুষকে যেভাবে মিসলিড করেছিল, আস্তে আস্তে সমস্ত তথ্য বেরোচ্ছে। এটা বৈষম্য বিরোধী আন্দোলনও ছিল না, এটা ছিল শেখ হাসিনা সরকারকে ক্ষমতা থেকে সরানো। তার জন্য যে ষড়যন্ত্র হয়েছে, এগুলো সবই আমরা এখন জানি, যে প্রায় $50 মিলিয়ন শুধু একটা সংগঠন থেকে এসেছে, ইউএস এইডের প্রোগ্রাম থেকে। এছাড়া তো জর্জ সরোজের ডিপ স্টেটের ফান্ডিং ছিল, IRI এর ফান্ডিং ছিল, পাকিস্তানিদের ফান্ডিং, মিডল ইস্টের। কাজেই কোটি 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 টাকা এসেছিল বাংলাদেশে শেখ হাসিনাকে ক্ষমতার থেকে সরানো। কি বলে হয়েছিল? যে দুর্নীতি এবং ফ্যাসিজম দূর করার জন্য। তারপরে ইউনূসকে ক্ষমতায় বসানো হলো। ইউনূস এখানে এসেই বলল যে কি বলে, মেটিকুলাসলি প্ল্যান করে এটা করা হয়েছে। এখন প্রমাণ হচ্ছে যে এই মেটিকুলাস প্ল্যানের সাথেও তিনি জড়িত ছিলেন, কারণ উনি ক্ষমতায় এসে ওনার দায়িত্ব কি ছিল, যে বাংলাদেশকে শেখ হাসিনা সরকার যেখানে রেখে গেছে সেখান থেকে সামনের দিকে নিয়ে যাওয়া অথবা স্ট্যাটাস কোড মেনটেন করা। সে কি করলো? বাংলাদেশকে একটি সন্ত্রাসী, মৌলবাদী সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করলো। যতগুলো সন্ত্রাসী ছিল, হিজবুত তাহরির থেকে শুরু করে যত সন্ত্রাসী, সবাইকে, সব নেতাকে মুক্ত করে দিল, জেলখানা মুক্ত করে দিল। এইটা করে বাংলাদেশে এখন যেটা চলছে, এই যে ইন্ট্রোডিউস করলো যে মব কিলিং, এটা আমাদের কালচারে ছিল না। হিউম্যান রাইটস ভায়োলেশন আছে, মেয়েরা রাস্তায় বেরোতে পারে না, রেপের সংখ্যা বেড়ে যাচ্ছে, মাইনরিটিদেরকে অ্যাটাক হচ্ছে, আওয়ামী লীগ সহ সাংবাদিক, বুদ্ধিজীবী, তাদেরকেও অ্যাটাক করা হচ্ছে। মব কিলিং মানে আপনি যদি কাউকে বলেন সে হলো স্বৈর শাসক বা ফ্যাসিস্টের দোষক, তাহলে জনগণ বা যে কোনো লোক তাকে পিটিয়ে মারতে পারে। তো এই যে অরাজকতা, এখান থেকে প্রমাণ হচ্ছে যে বাংলাদেশ এখন একটা মৌলবাদী সন্ত্রাসের দখলে। ইউনূস যদিও নোবেল প্রাইজ পেয়েছিল, তাকে শান্তির দূত বলা হয়। তার অ্যাক্টিভিটিতে প্রমাণ হচ্ছে সে একটা অশান্তির দূত। সে হচ্ছে রাজাকার, আলবদর, হিজবুত তাহরির, যাদেরকে এক কথায় আমরা সন্ত্রাসী, মৌলবাদী সন্ত্রাসী, তাদের পাপেট। তো আমেরিকা তাদের, বিশেষ করে এই ডোনাল্ড ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনের মুখ্য পলিসি হলো জিরো টলারেন্স টুয়ার্ডস রিলিজিয়াস ফান্ডামেন্টালিজম, রিলিজিয়াস ভায়োলেন্স, রিলিজিয়াস টেরোরিজম। এটা ডোনাল্ড ট্রাম্পের সেই সারা জীবনের, গত টার্মের, বর্তমানে ইলেকশনের আগে এগুলো বলেছিল যে তারা এই সন্ত্রাসীদের প্রতি
তারা কঠোর হবে, সারা বিশ্বে তারা কন্ট্রোল করবে। এখন তারা বাংলাদেশে দেখছে যে বাংলাদেশ একটি মৌলবাদের অভয়ারণ্য হয়েছে, সেখানে সন্ত্রাসের রাজত্ব চলছে, এইটা ডোনাল্ড ট্রাম্প মেনে নিতে পারে না। এবং সেই জন্যই এই দায়িত্ব নেওয়ার আগেই বারবার কমেন্ট করেছে ক্যাম্পেইন এর সময়, এবং যখন সে ইনগরেশনের জন্য ওয়েট করতেছিল তখনও বিভিন্নভাবে প্রকাশ করেছে যে বাংলাদেশের ইউনূস সরকারকে ডোনাল্ড ট্রাম্প পার্সোনালি লাইক করে না। আর তারপর তো তার অ্যাক্টিভিটিতে আরো প্রমাণ হচ্ছে যে আমেরিকার কারেন্ট পলিসি এর সাথে যায় না। তো সেই ধারাবাহিকতায় যখন ভারতের প্রধানমন্ত্রী ফেব্রুয়ারি 13 তারিখে ওয়াশিংটনে আসে, সেখানেও এগুলো নিয়ে বিস্তর আলোচনা হয়। এবং ভারতের কথাও একটু মন্তব্য করতে হবে যে ভারত কখনো চাইবে না তার নিকটতম প্রতিবেশী সে একটা মৌলবাদী সন্ত্রাসী সরকার হবে এবং এন্টি ইন্ডিয়ান সরকার হবে, এটা ভারতও চাইবে না। কাজে এখানে ভারত এবং আমেরিকার পলিসি এক হয়ে গেছে। তাদের মুখ্য উদ্দেশ্য হলো বাংলাদেশে একটা মৌলবাদী সরকার যাতে প্রতিষ্ঠিত না হয়, সন্ত্রাসীরা যাতে ক্ষমতা ভোগ না করতে পারে, সেইটা উভয়েরই গোল। তো সেইটারই ধারাবাহিকতায় দিল্লি ওয়াশিংটনে যে আলোচনা হয়েছিল সেগুলোই তুলসী গাবার্ড ভারতে এসেছে, নিশ্চয়ই সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে। এবং আপনি যে তার ইন্টারভিউর কথা উল্লেখ করলেন যে তাদের যে পলিসি জিরো টলারেন্স টুয়ার্ডস রিলিজিয়াস ফান্ডামেন্টালিজম, সেটা দুনিয়ার বা বিশ্বে যেখানেই হোক তারা সেটা প্রতিহত করবে। আর বাংলাদেশ এখন জিওপলিটিক্যাল কারণে লাইমলাইটে এসেছে, তার কারণ হলো ভারত এবং আমেরিকার ইন্টারেস্ট এখন এক হয়ে গেছে। সেটা হলো বাংলাদেশে একটি গণতান্ত্রিক মৌলবাদ বিরোধী বা একটা স্বাভাবিক সরকার গঠন করা। তো সেগুলো নিয়েই আমার মনে হয় আলোচনা হচ্ছে। এবং এই সম্মেলনে যারা এসেছে, রাশা এই বাংলাদেশের ব্যাপারে আমেরিকা এবং ভারতের পলিসির প্রতি তারা সহানুভূতিশীল এবং তারা সেটা সাপোর্ট করবে, কারণ মুক্তিযুদ্ধে রাশারও অবদান কোনো অংশে কম নয়। তো এই সমস্ত কারণে আমি আশাবাদী যে এই সম্মেলনের পরে তুলসী গাবার্ডের ভিজিটের পরে ডোনাল্ড ট্রাম্প আসার কথা আছে, সেখানে নিশ্চয়ই একটি কঠিন এবং ফাইনাল সিদ্ধান্ত হবে যাতে বাংলাদেশে একটা মৌলবাদী সন্ত্রাসী সরকার প্রতিষ্ঠিত না হয়। ফর দ্য টাইম বিং আমাদের সেটব্যাক হয়েছে, কিন্তু এইটাকে সরানোর জন্য যা করা দরকার, এবং সেটা আমি মনে করি যে এই যুগে আর যুদ্ধ করে এটা আদায় ভারত করবে না। ডিপ্লোম্যাটিক ভাবে এবং বিভিন্ন চ্যানেল আছে, সেটার মাধ্যমে ভারত বাংলাদেশে ইউনূস সরকারের নেতৃত্বে যে মৌলবাদী সন্ত্রাসী মুক্তিযুদ্ধ বিরোধী বাংলাদেশ বিরোধী যে শাসন চলছে, এটা ভারত চেঞ্জ করবে এবং সেখানে আমেরিকার সমর্থন পাবে, এমনকি ভারতের রাশিয়ার সমর্থন পাবে, অন্যান্য দেশের। কারণে আমেরিকা এখন স্টিল ডেমোক্রেটিক ওয়ার্ল্ডের লিডার। ভিতরে ভিতরে যাই থাক না কেন, আলটিমেটলি সে মিডল ইস্ট পলিসি বলেন, ইউক্রেনের পলিসি বলেন, আমেরিকার নেতৃত্বে ইউরোপিয়ান কান্ট্রিগুলো পিছনে চলেই আসবে। তো সেই জন্য আমি খুব আশাবাদী যে তুলসী গাবার্ডের এই ভ্রমণের পরে, এবং ইট উইল বি ফলোড বাই ডোনাল্ড ট্রাম্পের ভিজিট। এর আগে ভাইস প্রেসিডেন্ট বার্নস ও তার ওয়াইফও ভারতীয় বংশোদ্ভূত একজন মহিলা, তাদের সাথে মোদির আলাপ হয়েছে। সবকিছু মিলে আমি আশাবাদী, কিন্তু এই জিনিসগুলো এত কমপ্লেক্স যেটা কোনো পিন পয়েন্ট করা যায় না যে কোন দিন হবে, কোন মাসে হবে। কিন্তু আমি মোটামুটি এগুলো ফলো করার চেষ্টা করি। আমি আশাবাদী যে আমাদের ইনিশিয়ালি বা বর্তমানে একটা সেটব্যাক হয়েছে। আওয়ামী লীগের কর্মীরা, সাংবাদিকরা, বুদ্ধিজীবীরা তারা সাপোর্ট করতেছে, জনগণ সাপোর্ট করছে, জিনিসপত্রের দাম
বেড়ে গেছে, বিশেষ করে মানুষের নিরাপত্তা নাই, নিরাপত্তাহীনতায় বাংলাদেশের মানুষে আবার বৃদ্ধ বনিতা বিশেষ করে মহিলারা এমন ভাবে ভুগছে। রেডিও টেলিভিশনে আমরা তো প্রায় দেখি, সবাই বলে আগের আমলে আমরা ভালো ছিলাম। তো এই যে মানুষের যে মতামত পরিবর্তন হচ্ছে, একটা কথা আছে না যে ইউ ক্যানট ফুল অল দ্য পিপল অল দ্য টাইম। প্রথম দিকে ফলস নেগেটিভ তৈরি করে সে বৈষম্য আন্দোলনের কথা বলে, দুর্নীতির কথা বলে, ফ্যাসিজমের কথা বলে মানুষকে ধোঁকা দেওয়া হয়েছিল, প্রতারণা দেওয়া হয়েছিল। এখন এই যে আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল প্রত্যেকটা লোক তো বলা যায় না, ছাত্র, এরা প্রতারক, এরা সন্ত্রাসী। হিজবুত তাহরির নেতা হলো মাহফুজুল আলম, সে হলো ইউনুসের ব্রেইন, এবং একজন সেক্রেটারি সেও নাকি হিজবুত তাহরির প্রতিষ্ঠাতা, মানে স্বরাষ্ট্র। তো এবং সে তার মুখে শুনলাম যে এবার 21শে ফেব্রুয়ারি যেমন উদযাপন হয় না, 16ই ডিসেম্বর যেমন উদযাপন হয় না, উদযাপিত হয় না, ঠিক তেমনি স্বাধীনতা দিবস উদযাপন হবে না, এবং সেনাবাহিনীর মার্চ সেটা হবে না। তো এই সমস্ত কারণে বাংলাদেশ সারা বিশ্বের কাছে, বাংলাদেশের জনগণের কাছে একটি মৌলবাদী সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করেছে ইউনূস এবং তার সহযোগীরা, জামাত, শিবির, হিজবুত তাহরির লোকেরা। এইটা বিশ্ববাসী জেনে গেছে, বাংলাদেশের মানুষ জেনে গেছে। তাদের দিন গণিয়ে আসছে, যে ম্যাটার অফ ডেজ, যে কখন এরা ক্ষমতাচ্যুত হবে এবং একটা নিরপেক্ষ জাতীয় সরকার বা ওই ধরনের কোন সরকারের মাধ্যমে নিরপেক্ষ একটা নির্বাচন হবে, যেখানে আওয়ামী লীগ সহ সবাই অংশগ্রহণ করবে। এবং সেই নির্বাচনে যেই পার্টি জয় হোক না কেন, সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, জামাত কোনোদিন বাংলাদেশের ক্ষমতায় ভোটের মাধ্যমে আসতে পারবে না, তারা আসবে এরকম ষড়যন্ত্রের মাধ্যমে। তো কাজেই এখন সলিউশন আমি যেটা মনে করি যে সলিউশন ইজ কামিং সুন, এবং সেটা হতে হবে ইউনূসকে গলা ধাক্কা দিয়ে এই সরকারের, সেটা এমনি সরবে না, তাকে গলা ধাক্কা দিতে হবে, সরিয়ে একটি নিরপেক্ষ সরকারের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে, অর্থাৎ আওয়ামী লীগ সহ সব পার্টি নির্বাচনের মাধ্যমে যা জয়ী হবে তারাই আসবে, তারা বাংলাদেশকে মুক্তিযুদ্ধের ইতিহাস আবার প্রতিষ্ঠিত হবে, মুক্তিযুদ্ধের চেতনায় সরকার পরিচালিত হবে। মুক্তিযুদ্ধের আমাদের 4টা স্তম্ভের ভিতরে একটা ছিল, অন্যতম ছিল অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা। সেইটা ইউনূস এসেই ধ্বংস করেছে, সেটাকে রিএস্টাবলিশ করতে হবে। বাংলাদেশ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবার জন্য, সবার সমান অধিকার, এর জন্য আমরা রক্ত দিয়েছিলাম, এর জন্য বঙ্গবন্ধুর আহ্বানে আমরা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। সেইটাকে ধ্বংস করলে আর বাংলাদেশ থাকবে না, কারণ একটা দেশ তো শুধু ল্যান্ড বাউন্ডারি নয়, কোন আদর্শের ভিত্তিতে দেশটা প্রতিষ্ঠিত হয়েছে এবং কোন আদর্শে দেশটা পরিচালিত হচ্ছে, জনগণকে শাসন করা হচ্ছে, সরকার সেগুলো ফলো করে কিনা, সেটা নিয়েই বাংলাদেশ। এখন শুধু ওই 54,000 বর্গ মাইল ল্যান্ডটাতে যদি মৌলবাদী সন্ত্রাসী রাজত্ব চলে, সেটা তো বাংলাদেশে থাকলো না, সেটা বাংলাদেশ না। সেটার জন্য 30 লক্ষ লোক শহীদ হয়নি, সেটার জন্য 2 লক্ষ 4 লক্ষ মা বোনরা সম্মান হারিয়েছিল। 1 কোটির বেশি লোক ভারতে মানে মানবতার জীবনযাপন করেছে, যদিও ভারত সাহায্য করার চেষ্টা করতেছিল। 1 কোটি লোক দেশের অভ্যন্তরে তারা রিফিউজি ছিল, কারণ নিজের বাড়িতে থাকতে পারতো না। কবি শামসুর রহমান মুক্তিযুদ্ধের 9 মাস সে নিজের বাড়িতে থাকতে পারে না, এক জায়গা থেকে আরো জায়গায় পালিয়ে বেরিয়েছে। তো এই যে স্যাক্রিফাইস বাংলাদেশের স্বাধীনতার জন্য বাঙালিরা আমরা যে স্যাক্রিফাইস করেছিলাম, সেটা পৃথিবীর অন্য কোনো দেশ করে নাই। এই এত ত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত দেশটা 54 বছর পরে, যেখানে বাংলা বলা হতো, শেখ হাসিনা বাংলাদেশকে একটি উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বাংলাদেশের মধ্যে একটি দেশে মেট্রো রেল চালু হয়েছিল, কর্ণফুলী টানেল চালু হয়েছিল।
এগুলোকে ধ্বংস করে দেশটাকে শুধু ইকোনমিক ভাবে পৌঁছে দেওয়া হয়নি, দেশের যে সোসাইটির যে ফ্যাব্রিক, সহনশীলতা, পাশাপাশি বাস করা। একই গ্রামে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এমনকি জামাতি এরা বাস করতো, খুনাখুনি হতো না। হয়তো মিটিং মিছিলে গেলে ইট পাটকেল দৌড়াদৌড়ি হতো, কিন্তু এই যে মব কিলিং, একজনকে বললেই হলো সে আওয়ামী লীগের সাপোর্টার হোক না হোক, আপনি বলবেন তাকে পিটিয়ে মারার অধিকার ইউনূস প্রতিষ্ঠা করেছে বাংলাদেশে। আমি এফএসএল এর ছাত্র ছিলাম, যখন ভিডিওতে দেখলাম এফএসএল একটা ছেলেকে ভাত খাইয়ে মারা হচ্ছে, আবার খাইয়ে আবার মারা হচ্ছে, 5-6 জনে পিটাচ্ছে, আর 20-25 জন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সেগুলো দেখছে, উৎসাহ দিচ্ছে, ভিডিও করতেছে। কিরকম মোরালিটির অধপতন, এটা কি মেনে নেওয়া যায় এই যুগে? সিমিলারলি ঘটনা জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে ঘটেছে। এক ছেলে বসে চা খাচ্ছিল, একজন বসে ছাত্রলীগ করে, পিটিয়ে মেরে ফেললো। রাজশাহী ইউনিভার্সিটিতেও একটা ছেলে জামাতের আগের আন্দোলনের সময় তার বোধহয় পা বা হাত হারিয়েছিল, সে পঙ্গু, তার বিয়ে করেছে, একটা বাচ্চা হয়েছিল, বাচ্চার খাবারের জন্য বাইরে গেছে, তাকে পিটিয়ে মেরে ফেলছে। জয় বাংলা বলছে 2টা তরুণ ছেলে এই অপরাধের বাড়ি থেকে তাদেরকে ডেকে এনে পিটিয়ে মেরেছে। এই যে কালচার ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গরা ইন্ট্রোডিউস করলো বাংলাদেশে, এটা কি মনে করেন সহজে চলে যাবে? এরপরে তো এরা তো চলে যেতে বাধ্য, তখন যে সরকার আসবে, আওয়ামী লীগ আসুক, তারা কি তখন এদেরকে ছেড়ে দিবে? তার মানে যে সাইকেল অফ ভায়োলেন্স ইন্ট্রোডিউস করলো ইউনূস, তথাকথিত শান্তির নোবেল লরেট, শান্তির দূত। এইটা করে আমাদের দেশটাকে 50 বছর পিছিয়ে দিয়েছে। অর্থনৈতিক যে ভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, এইটা হয়তো রিপেয়ার করা সহজ হবে, কিন্তু মোরালিটি, কালচার, এগুলো আপনি সহজে পরিবর্তন করতে পারবেন না। অর্থাৎ ইউনূস সরকার এবং তার আলবদর রাজাকার এবং হিজবুত তাহরির লোকেরা, তারা যে দেশটার যে ক্ষতি করেছে, দেশটাকে 50 বছর পিছিয়ে দিয়েছে, এগুলো দেশদ্রোহী অপরাধ, এগুলো ট্রিজন। এদের বিচার বাংলার মাটিতে হতে হবে, এবং এর বিচারের রায় বা ফল হলো মৃত্যুদণ্ড। সারা জীবন, যাবজ্জীবন জেল হলেই এদের এনাফ শাস্তি হবে না। ইউনূস এবং তার গং যারা এই কাজগুলো করেছে, তাদের মৃত্যুদণ্ড হওয়া উচিত বাংলাদেশে মাটিতে। তো এখানে একটা জিনিস, যে আমরা বা যে আপনি যে কথাগুলো বললেন, যে বাংলাদেশে এখন নজিরবিহীন যে কাণ্ডগুলো কখনো আগে হয়নি, সেই ধরনের তাণ্ডব লীলাগুলো হলো। অন্যদিকে এই সরকার প্রধান বা ডক্টর মোহাম্মদ ইউনূস, আজকেও শুনলাম কোন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা বললেন যে এই আওয়ামী লীগ বা ভারত যতই চেষ্টা করুক, ডক্টর মোহাম্মদ ইউনূস কে সারা বিশ্বের মানুষ চেনে, সবাই তার পক্ষে আছে। এখন আপনি যে কথাগুলো বললেন যে আমেরিকা বা ইন্ডিয়া বা রাশিয়া বাংলাদেশে এই গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য কাজ করবেন, সুশাসনের জন্য কাজ করবেন, মানবিক অধিকার রক্ষার জায়গায় কাজ করবে, কিন্তু ওরা তো বলে বেড়াচ্ছে, ডক্টর ইউনূস এবং তার গংরা তো বলে বেড়াচ্ছে সারা বিশ্ব ডক্টর ইউনূসের হাতের মুঠোয়। তাইলে আপনারা এটা কিসের ভিত্তিতে বলেন? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি। এটা সত্যি, ইউনূসের ওই ইমেজটা ছিল 6 মাস আগে, কিন্তু এখন মাস মিডিয়ার ফলে এখন ওয়ার্ল্ডের সমস্ত ঘটনা ট্রান্সপারেন্স হয়ে গেছে। আগে ঢাকা শহরে কি ঘটতো সেটাই আমি প্রবাসে থাকি 50 বছর যাবত, জানতাম না, সব ঘটনা আসতো না। এখন বাংলাদেশের সেই চিটাগাং বলেন, দিনাজপুর বলেন, টেকনাফ বলেন, যেখানে বলেন, অজপাড়াগাঁয়ে যদি কোনো একটা ঘটনা ঘটে, মুহূর্তের মধ্যে সারা বিশ্বে সেটার প্রচার হয়। তো ইউনূসের যে এই অপকর্মগুলো, এগুলো ছিল তাদের ফলস ন্যারেটিভ, এগুলো বলেই। আর ইউনূস তো একজন অসৎ ব্যক্তি, তার প্রমাণ তো আমরা সবাই এখন জানি। এই যে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বলা হলো যে দুর্নীতির অভিযোগ আর ফ্যাসিজমের অভিযোগ। ফ্যাসিজম বাংলাদেশে শেখ হাসিনার আমলে যে অভিযোগ করা হচ্ছে ফ্যাসিজম, এখন বাংলাদেশে তার শতগুণ ফ্যাসিজম বাড়ছে। এই যে কি বলে নিয়োগ বাণিজ্য, ট্রান্সফার বাণিজ্য, এই ছেলেগুলা, এদেরকে আমি অর্বাচিত বালক বলি, এরা হলো
প্রতারক, এরা ছাত্রও না, এরা রাজনীতিবিদও না। এরা যে পার্টিটা করেছে বলছে এটা রাজনৈতিক দল, এটা রাজনৈতিক দল না, এটা হলো প্রতারকের একটা সন্ত্রাসী দল। কেন আমি প্রতারক বলছি আর কেন দুর্নীতিবাদ বলছি? এই ছেলেগুলা স্যান্ডেল পরার বসা ছিল না, টিউশনি করে তারা তাদের জীবিকা অর্জন করত। সেই এখন সবার কাছে কোটি কোটি টাকার মালিক, সবার অ্যাকাউন্টে, দামি গাড়িতে চলে, কাপল অফ কি বলে স্মার্টফোন, এগুলো কোত্থেকে আসলো? এদের যে নেতা, ইউনুসের কথাই বলি, ইউনুস ক্ষমতায় এসে কি করলো? তার বিরুদ্ধে যত মামলা সব উল্টো করে নিয়ে 666 কোটি টাকা যে ট্যাক্সের রায় হয়েছিল তার বিরুদ্ধে, সেটাকে মাফ করে নিল। এটা দুর্নীতি না? নট অনলি দ্যাট, এখানে সে থামে না, তার গ্রামীণ ব্যাংক নেক্সট 5 বছরে যাতে ট্যাক্স না দিতে হয় সেটা সে আইন করে নিয়ে নিল। তো এটা দুর্নীতি না? ইউনুস 1990 সালে 6,000 টাকার বেতনের গ্রামীণ ব্যাংকের এমডির চাকরি নিয়েছিল। এখন তার, এবং গ্রামীণ ব্যাংকটা কি ছিল? নন প্রফিট অর্গানাইজেশন। এখন তার ব্যক্তিগত সম্পত্তি হলো হাজার হাজার বিলিয়ন ডলার, নট মিলিয়ন ডলার। ভারত কি বলে, প্যারিসে, ফ্রান্সে তার 2 বিলিয়ন ডলারের বেশি ইনভেস্টমেন্ট। তার তো অ্যাপার্টমেন্ট আছে। ইটালিতে তার ইনভেস্টমেন্ট। সেই টাকাগুলো কিভাবে করেছে? অসৎ উপায়ে, দুর্নীতির মাধ্যমে। এগুলো তো আমার কথা নয়, ইটস নট এ রেটরিক, এগুলো মাস মিডিয়াতে আসতেছে, তথ্যপূর্ণ এই সমস্ত ইনফরমেশন।